এক ছাগলে তার বাপদাদার 14 গোষ্ঠীর নাম তার লাদির লগে ভাষায় দিল কয়দিন আগেই। এই ছাগলের কারণে বাপের অবস্থা এখন পুরা হালুয়া। এরপরে আইলো আরেক বেড়ায়, সে তার পাশার গাম জাইঙ্গায় মুচ্ছা 1200 কোটি টাকা কামাইয়া সব দিল আল্লাহ রাস্তা দান করে ওই বাপদাদার লেগাই। এটা যাইতে না যাইতে তোরা শুরু করে দিলি মেধা না পোতা, দুঃখিত মানে কোটা, মেধা না পোতা কোটার লগে। এই বিষয়টা এখন কিভাবে যায় সেই বিষয়টা জানি না, কিন্তু এদিকে নিজের মেধা খাটাইয়া জুনিয়র সাকিবের বাপ হওয়ার গোপন বাসনা কচ করে দিয়া জুনিয়র সাকিবের বউ হেরা মানুষরা দেখায়, আর জুনিয়র সাকিব লুঙ্গি তুল্লা দেখায় এই যে আমার আর বাপ হন লাগতো না, দাদা হন লাগতো না, আমার পোলা মাইয়া নাতিপুতি কেউ কইতো না আমার কোটা চাই। এদিকে জুনিয়র সাকিব ফিট আছে। তোরা কি করলি? আমরা এখন একটা জিনিস নাই, সেটা হলো যোগ্যতা। আমরা নিজেকে মেধা বাদ দিয়া কোটা দিয়া নিজেকে যোগ্যতা প্রমাণ করতে চাইতেছি, সেটা আসলে কোনো দরকার নাই। তুমি তোমার কোটা দেওয়ার যোগ্যতা দেখাইবা না, যোগ্যতা দিয়ে কোটা বিচার করবা, সেটা তোমার নিজস্ব বিবেচনা, সেটা আমাদের কিছু আসেও না যায়ও না। ওই সেরাগো মানে লেট সারা পোলাগো কথা পরে কইতেছি, এখন মূল কথা হয় সেরিগো। ওই সেরিরা তখন স্কুলের ভিত্তি এখন রামধন শিখায়, প্রত্যেকটা স্কুলে দেখি রামধন বারণ নিয়ে নানান আলোচনা হয়, আর বেডিরা মানে শিক্ষিকারা বয়া বয়া খায়, আর পোলা পাইন্দা বেলে রাইন্দা রাইন্দা লয়ে যায় স্কুলের ভিতরে রামধন শিখায়। ঠিক আছে, এটা করুক, কোনো সমস্যা নাই। তখন স্কুলের ভিতরে রামধন শিখায় ঘুরবা দিয়ে রামতে তোরাকে লেগা রাস্তাঘাটে আগুন ধরালি। এই রাস্তাঘাটে আগুন ধরাইছ দেখে তো কিছু বড় ভাই আইয়া তখন শাসন করছে, এই শাসনের অধিকার হেও কাটাই দিচ্ছে, এই বিষয়টা পরে কইতাছি। এখন কিছু বড় ভাই বাঁশ লয়ে আইছে, লাড়ি লয়ে আইছে, কেউ আবার হকি স্টিক লয়ে আইছে, আবার কেউ বন্দুক লয়ে আইছে, এই বিষয়টা না কই, কিন্তু তখন তো শাসন করতে আইছে। তোরা শাসনটা বুঝবি না, তোরা এই শাসনটা এখন কে লেগে শোষণ হিসাবে নিতেছ আমি বুঝলাম না। বড় ভাই হিসাবে একটা দায়িত্ব আছে না, হেরা পিড়াইবো উড়াইবো না, তোরা কে লেগা রাস্তাঘাটে ক্যাচ ক্যাচ করতেছস কতটুকুর লেগা? কোটার লেগা? এই কোটা কি 56% কোটাই নাইলে নিছে, তখন যোগ্যতা না থাকলে পড়ালেখাই করবি না। এখন স্কুলের ভিতরে তো দলগত পড়ালেখা হয়ে যায়। এই দলগত পড়ালেখাটা তো কয়েকদিন আগে কোভিড এর কারণে যে অটো পাস হয়েছে, অটো পাস হইতে এমনি মারা খাওয়া গেছে গা, বিশেষ অঙ্গ দিয়া পড়াশোনা ঢুকে গেছে। এখন এই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ কিছু না, গুরুত্বপূর্ণ বিষয় হইলো তোরা কোটা লয়ে আন্দোলন করতেছিস কর, তাহলে এত আওয়াজ কে? এত লোক শাসন করছে দেখা হারা দেশে তোরা এর লেগে এমন আগুন ধরা দিবি, এটা কোনো কথা? সকলে যে 40% রাখছে, হেরার ভিতরে আবার অনেক টাকা পয়সা দেওয়া লাগবে না, হেরে তোরা করিস। তোরা জগর মধ্যে কত মানুষজন আছেন, আবার গিয়া ওই যে বিভিন্ন পদে বড় বড় পদে ববি, পদমন্ত্রী থেকে বইয়া বইয়া কোটি কোটি টাকা কামাবি। আমাদের দেশের সর্বোচ্চ জায়গার যে একজন কর্মচারী ছিল, চাকর চামচা, যে বাদ কামলা খাটতো, হ্যাঁ হন 400 কোটি টাকার মালিক। তখন আন্দোলন কি 400 কোটি টাকার লেগা? 400 কোটি টাকা কামাবি তোরা, নাকি মানুষের সেবা করবি জানি না রে ভাই। তোরা তগ দিন তগ বালা, তোরাই আন্দোলন করবি, তোরাই মারি খাবি, তোরাই পিরানি খাবি, দিন শেষে পোতা পোতা মানে কোটা কোটা লইয়া চিল্লাবি। এই কোটা 56% কোটা কোন দেশে আছে রে ভাই? 56% কোটা, যাক 56% কোটা। আমার কোটাও নাই, পোতাও নাই, মানে দুঃখিত, আমার মেধাও নাই, কোটাও নাই, আমার কিছুই নাই। আমি আসলে মানে হুদাই দেহি, তোরা চিল্লাস আমরা দেহি, মাঝে মাঝে দুই একটা কথা কইতে চাই, হেটাও সমস্যা। কাঁচামরিচ কিনতে গেছিলাম 200 টাকা কেজি একটা। আমার বউ কইলো একটু বালামন্দ রানবো, নুডলসের মধ্যে একটু টমেটো দিব, খুব আয়েস করে পাশের দোকান থেকে 2টা টমেটো কিনতে গেছিলাম। 2টা টমেটো বাপার পরে আমার কইলো 53 টাকা। আমি কই 53 টাকা টমেটো? হ। আমি জিগাইলাম আপনার মেধা না পোতা, দুঃখিত কোটা, আপনি কোন কোটায় জিনিস দিবেন? কিছু কয় না। 53% পর মনে হইলো 56%, 3% কম আছে। কোটার চাইতে আমার টমেটোর দাম 3% কম, ওটা মানে অনেক ভালো। আমার লাগে সুবিধা, খুশি হয়েছিল, পড়ছি, কোনো সমস্যা নাই। সমস্যা তো অন্য জায়গায়। জেনে যাই হেন দেখি এত দাম। একটা লতি কিনতে গেছি, লতি নষ্ট, লতি 60 টাকা কেজি। বুঝলাম না, অন্যগুলি তো বাদই। খুব শখ করে একটা ভিডিও বানাইছিলাম ইলিশ মাছের, ভালো ভিউ হয়েছে। পরে হলে এটা ইলিশ এনে বলে চন্দনা, একটা ইলিশের দাম বিলে 7 টাকা, হ্যাঁ কেমন 120 টাকা দেয়। এই দেশে এখন কম দামে কিছু দিলে সেটা টেনশনে পড়ে যায়, এটা বালা না খারাপ, কাচ্চির ভিত্তে খাসি দেয় না কুত্তা দেয়, এটাও এখন টেনশনের বিষয়। ইলিশ মাছ আসল ইলিশ খাই না শার্টিন খাই, এটাও টেনশনের বিষয়। সবকিছুতেই টেনশন। টেনশন মুক্ত হইলে আবেদ আলী সব আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছে, টেনশন ফ্রি। আবেদ আলীর মতন চেল চেলায় যে বেহেস্তে যাওয়ার মানুষ এই দেশে খুব কম। এক ছাগলে দেশ খাইলো আবেদ আলী, এই দেশে মসজিদে মসজিদে আল্লাহর রাস্তায় টেয়া দিয়া সে দেশের অবস্থা ফিরাইলো এলো। তোরা কবে ঘরে যাবি রে ভাই? জাগা, ঘরে জাগা, হুদাই কে কে করে লাভ নাই। 18 সালে এরকম কে কে হয়েছিল। 1972 সালে বঙ্গবন্ধু ওই সময়
যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের একটা সুবিধা দেওয়ার জন্য, সুন্দর একটা জায়গা তৈরি করে দেওয়ার জন্য একটা কোটা সিস্টেম চালু করছিল ছোট আকারে, তারা একটা সুবিধা পায়। সেই সুবিধাটা তারা চেষ্টা করতেছে। দীর্ঘদিন কিন্তু এই দেশে মুক্তিযোদ্ধাদের জন্য অনেক বেশি বেনিফিটেড কোনো কিছু ছিল না। 3,000 টাকায় তারা মানে একটা ভাতা পাইছে, কেউ পাইছে কেউ পায় নাই। 2 লাখ মুক্তিযোদ্ধা নাকি এই দেশে আছে আমরা শুনছি। এর মধ্যে প্রায় 80,000 জীবিত আছে। এই 80,000 জীবিত মানুষজন 20,000 করে টাকা পায়, পেনশনের টাকা। আবার তাদের 32টা প্রতিষ্ঠান থেকে এই টাকাটা পায়। এখন মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো বিষয় নাই, কিন্তু 30 লক্ষ যে মানুষ মারা গেল তাদের কোন শ্রেণীর কোটা দিবেন? সেই 30 লক্ষ মরার মাঝখানে আমার এক নানা আছে, আল্লাহ বাঁচাইছে, হ্যার কোনো পলামায়নে, হ্যাঁ বল মানে বিয়ে শাদী করানোর আগে মরে আছে গা। হ্যার এই কোটা কার কাছে যাইব? ওই যে বক্তা বলিতে তার নাম আছে, বক্তা বলির স্মরণ সভা করতে গেলে এত লম্বা একটা লিস্ট আছে, সেখানে তার নামটাও আছে, কিন্তু তার কোটা কই? হ্যাঁ মরে গেছে গে থেকে বাঁচে গেছে গা। আমগো এক নানা হ্যাঁ কয়দিন আগে মরে গেছে গা, তার বুকের এমরা হেমরা ছিদ্রি আছিল। হ্যাঁ হ্যাঁ এটা কি, এটা কোন হ্যাঁ কি 30 লক্ষের ভিতরে পড়ে না? কোটাটা তাইলে কার লেগা? এই 30 লক্ষ মানুষ মরছিল দেখে কি 30% কোটা 2 লাখ মানুষ পাইব? এখন নাতিপুতিরা পাইতেই পারে, এটা তুমি অস্বীকার করার কোনো সুযোগ নাই। সবাই যে আসলে কোটা দিয়েও এই কাজ করে সেটাও না। কোটা ছাড়াও অনেকে মেধাবী, সেই মেধা দিয়ে আগায় গেছে, তাদের নির্দিষ্ট জায়গার পরে যে কোটার সিস্টেমটা চালু হয়। কিন্তু কিছু সুবিধাভোগী মানুষ, তারা এখন নাতিপুতিক বিষয়টা আসলে, এক দাদার ঘরে 4 জন না 5 জন সন্তান, ওই আমলে আরো একটারই থাকতো। এখন সেই দাদায় যুদ্ধ করছে, এই দাদার আসার পরে আমার বাপের 4 ভাই, সেই প্রত্যেকটা ভাইয়ের পোলামায় ঘরেও 3টা কইরা হইলেও 3 4 12 4 4 16, 16টার মতন থাকবো। এই 16টায় সবাইকে কোটার অন্তর্ভুক্ত হইব? কেমনে হইব সিস্টেমটা? মানে সবাই পাইব কোটা? এখন আমাদের দেশে মোট 56% কোটা আছে, এর মধ্যে 30% মুক্তিযোদ্ধাদের, 10% নারীদের, 10% জেলা ভিত্তিক, উপজাতিদের আছে 5%, আর 1% আছে প্রতিবন্ধীদের। এখন এই প্রতিবন্ধীগণ ছাড়া বাকি যারা যত কোটা নিতেছে সবাই প্রতিবন্ধীর আওতায় চলে আসছে কিনা বুঝতেছি না দেশের যে অবস্থা এই মুহূর্তে। এখন বারে বারে সবার কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে আসলে কারো কোনো প্রশ্ন নাই, প্রশ্ন উঠছে তাদের নাতিপুতিদের নিয়ে। যেই নাতিপুতি যাদের কোনো মেধা নাই, যাদের কোনো যোগ্যতা নাই, তারা যদি কোটা ব্যবহার করে কোনো ভালো জায়গায় যায় তাহলে এই দেশ ছাগলরাই পরিচালনা করবে, এটা হচ্ছে বাস্তবতা। আবার কোনো অনেক স্টুডেন্টরা আছে অনেক বেশি মেধাবী, তারা মুক্তিযোদ্ধাদের সন্তান, তারা কোটা ছাড়াই এমনি ফার্স্ট হয়ে থাকে, সেকেন্ড হয়ে থাকে, বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় তারা অবদান রাখতেছে, তারা কোটার জন্য ওই জায়গাটায় আসে নাই। সেখানে যদি পরপর 2টা মানুষ আইসা, তার মেধাও আছে, তার যোগ্যতাও আছে, তার পড়ালেখাও আছে, এরপর একটা দুষ্ট প্রকৃতির মানুষ আইসা যদি বলে ওই পদে সে টাকার জোরে যাইতে চায়, তখন আমি বলবো এই জায়গাটায় কোটা অ্যাপ্লাই করা যায়। তখন সে মুক্তিযোদ্ধার সন্তান, নাতিপুতি, আত্মীয় স্বজন হিসেবে সে কোটা অ্যাপ্লাই করে যাইতেই পারে। তবে 30% কোটা আসলে একটু বেশি হয়ে গেছে আমার মনে হয়েছে। শেষ কথা হইলো ওই বড় ভাইদের জন্য, যে বড় ভাইয়েরা শাসন করার জন্য ছোট ছোট পোলাপাইনগুলো হাবুটটা পিড়াইতেছেন, পাশার ছাল তুলে দিতেছেন, খোঁচায় খোঁচায় তারপর রাস্তাঘাটে ফালাই দিতেছেন, কোনো সমস্যা নাই, এটা করতেই পারেন। পৃথিবীর ইতিহাসে এমন কোন ছাত্র আন্দোলন নাই যেই ছাত্র আন্দোলন সফল হয় নাই। এটা ইতিহাস না, যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, সেই 1947 সালের আগে থেকেও যদি হিসাব করেন, বাংলাদেশে যতটা যত বড় অর্জন আছে, যত বড় আন্দোলন আছে, সব করছে ছাত্ররা। তারা কোটার জন্য করে নাই। মুক্তিযুদ্ধ নামার জন্য কেউ কোটা তৈরি করে নাই, একটা বঙ্গবন্ধু কোটা দেওয়া হয় নাই। মেধা না পোতা, দরকার হলো যোগ্যতা, যেটা আমাদের খুবই কম।